নমস্কার বন্ধুগণ, ডাব্লিউবিসি অনলাইন তোমাদের আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমি কৃষ্ণ বাসুতে, তোমরা দেখছো আমাদের ডাব্লিউবিসি অনলাইন চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের 10ম শ্রেণীর লাইফ সায়েন্স সাবজেক্ট। আজকে আমরা আলোচনা করছি অভিযোজন বা অ্যাডাপ্টেশন। তো আমরা এর আগে অভিব্যক্তি বা এভিলিউশন সম্বন্ধে জেনেছিলাম। যদি না দেখে থাকো তাহলে আমি তোমাদের বাঁ দিকে একটা আইকন দিচ্ছি, সেখানে ক্লিক করে তোমরা আমাদের বাকি ভিডিওগুলো বা পুরো সিরিজটা দেখে নিতে পারবে। তো সময় নষ্ট না শুরু করছি আমাদের ভিডিওটিতে। তো ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ যে ফার্স্টে আমরা কী কী আজকে আলোচনা করব। ফার্স্টে আমরা সংজ্ঞা অর্থাৎ অভিযোজন কাকে বলে, অভিযোজনের গুরুত্বটা কী, তারপরে রুই মাছের কী কী অভিযোজন আছে, ক্যাকটাসের কী কী আছে, পায়রার কী কী আছে, সুন্দরীর কী কী আছে, উটের কী কী আছে, শিম্পাঞ্জির কী কী আছে, আর মৌমাছির কী কী আছে। তো সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করছি। তো ফার্স্টে আসছে আমরা অভিযোজন কাকে বলে। তো অভিযোজন বা অ্যাডাপ্টেশন মানে বুঝতে পারছি যে অ্যাডাপ্ট করা মানে নিজেকে মানিয়ে নেওয়া। তো আমরা কেন কোথায় মানাবো, কী মানাবো? ফার্স্টে আসছে আমরা মানাচ্ছি পরিবেশের সম্বন্ধে মানাচ্ছি, অর্থাৎ পরিবেশকে আমরা মানিয়ে চলবো। কেন পরিবেশকে মানিয়ে চলবো? কারণ আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো আমি একটা ছোটো উদাহরণ দিয়ে তোমাদের সহজভাবে বোঝাই। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, পায়রা বা একটা যে কোনো চড়াই পাখি, আর একটা হচ্ছে তোমার কী ধরি পেঙ্গুইন, ঠিক আছে? তো দুটোই হচ্ছে এক রকমের, ঠিক আছে? তো দুটোই হচ্ছে পাখি, তো কিন্তু তাদের মধ্যে কিছুটা পরিবর্তন হয়েছে। কিংবা একটা উদাহরণ দিতে পারি, মানুষ আর তিমি মাছ দুটোই কিন্তু স্তন্যপায়ী, কিন্তু তাদের মধ্যে অনেক পার্থক্য আছে, ঠিক আছে? দেখে যদিও আমাদের তিমি মাছকে মাছ মনে হয়, কিন্তু মাছ না, তুমি জানো যে স্তন্যপায়ী। স্তন্যপায়ীর কী কী বৈশিষ্ট্য তোমরা ক্লাস 9-এ পড়েছো। তো অর্থাৎ তোমরা বলতে পারি যে তিমি হচ্ছে একটা স্তন্যপায়ী, কিন্তু মাছের মতো দেখতে লাগে। কেন দেখতে লাগে? পরিষ্কার উত্তর হচ্ছে পরিবেশের সঙ্গে তাকে মানিয়ে চলবে। তো আমাদের কাজই হচ্ছে পরিবেশের সঙ্গে মানিয়ে চলা। তো পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে আমাদের কিছু কিছু চেঞ্জ করতে হবে। যেমন যদি যখন আমরা গরমকালে থাকি তখন আমরা সোয়েটার কোট পরি না নিশ্চয়ই, আর যখন আমরা শীতকালে থাকি তখন আমরা নিশ্চয়ই পাতলা জামা কাপড় বা খালি গায়ে থাকি না। অর্থাৎ আমাদেরকে পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে হয়। ঠিক সেরকম আমাদের বিভিন্ন যত প্রাণী আছে, গাছ বলো, মাছ বলো, গিরগিটি, টিকটিকি, সাপ, ব্যাঙ, ডাইনোসর, সবাই নিজেকে নিজে মানিয়ে চলেছিল। তো এই মানিয়ে চলাটাকে বলে অ্যাডাপ্টেশন। তবে তোমার বইয়ের সংজ্ঞা চাইবে, তো বইয়ের সংজ্ঞাও তোমাকে বলে দিচ্ছি। অ্যাডাপ্টেশন মানে হচ্ছে কি, এমন একটা বৈশিষ্ট্য যেটার সাহায্যে আমরা পরিবেশের সঙ্গে মানিয়ে চলব। তাহলে পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে হবে। আর পরিবেশকে মানাতে গেলে আমাদের আমাদের দেহের কিছু পরিবর্তন করতে হবে, বা আমাদের কিছু অঙ্গের পরিবর্তন করতে হবে, বা কিছু আমাদের অভ্যাসকে পরিবর্তন করতে হবে। আর এই পরিবর্তনটা সহজে একদিন বা 1 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে হবে না, এটা মন্থর প্রক্রিয়া, তাই তো? আর এটা কখনো থেমে যাবে না। যদি আমি যদি 1 বছর পরি ঠান্ডা জামা কাপড় পরি, পরের বছর পরবো না, এরকম গ্যারান্টি নেই। আমাকে এটা মানিয়ে চলতে হবে, এটা কন্টিনিউটি রাখতে হবে আমাকে, মানে এটা গতিশীল। ব্যাস, এই কটা শব্দ তোমাদের থাকলে তোমরা পুরো ফুল মার্কস পাবে আর বুঝতেও পারবে। তাহলে ফার্স্টে কি, তাহলে এটা একটা প্রক্রিয়া যেটা মন্থর এবং গতিশীল। তাহলে যে গতিশীল আর মন্থর প্রক্রিয়া পরিবেশের সঙ্গে মানানোর জন্য আমাদের কিছু দেহের বা অঙ্গের বা কিছু অভ্যাসের পরিবর্তন ঘটাচ্ছে, এবং এই সামগ্রিক পরিবর্তনকেই আমরা অভিযোজন বলি। তোমরা এই শব্দগুলোকে নিজের মতো বানিয়ে আগে পরে লিখতে পারো, কিন্তু ব্যাপারটা যাতে সেম থাকে, ঠিক আছে? তাহলেই হবে। অভিযোজন হচ্ছে তাকেই বলে। তাহলে অভিযোজনের গুরুত্ব কি? সেকেন্ড কোশ্চেন চলে আসছে। তাহলে অভিযোজনের গুরুত্ব হচ্ছে, বুঝতে পারছি পরিবেশের সঙ্গে মানানো। এবার পরিবেশের সঙ্গে মানালে কী হবে? আমরা বেঁচে থাকবো। আমরা বেঁচে থাকলে কী হবে? আমাদের বংশ বিস্তার করতে হবে। বংশ বিস্তার করলে কী হবে? আমাদের যে জিনের বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা পরের প্রজন্মে পাঠিয়ে দেবো। অর্থাৎ আমরা আমাদের বৈশিষ্ট্যটাকে আমরা পরের প্রজন্মে পাঠিয়ে দিলে আমরা সেটাকে আবার নতুনভাবে অ্যাডভান্স করতে পারবো। তারা কিছু অভিযোজন করবে।
আমার ছেলেরা কিছু নতুন অভিযোজন বৈশিষ্ট্য লাভ করবে, তার ছেলে এইভাবে আস্তে আস্তে তারা আস্তে আস্তে উন্নত হবে। তাহলে আমাদের একটাই জীবনের লক্ষ্য হচ্ছে নিজেকে উন্নত তৈরি করা, যাতে পরিবেশের মধ্যে আমরা কখনো ধ্বংস না হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে আমাদের মেন গুরুত্ব। এডুকেশনের মেন গুরুত্ব হচ্ছে আমাদের পরিবেশের সঙ্গে খাপ অর্থাৎ আমাকে মানিয়ে চলতে হবে, ঠিক আছে? শুধু আমরা না, যে কোনো প্রাণীরা নিজেকে মানিয়ে চলে। তো এবার আমি চলে আসছি ফার্স্টে পটকা। তো পটকা সম্বন্ধে, অর্থাৎ পটকা হচ্ছে রুই মাছে বা যে কোনো মাছের ক্ষেত্রে পটকা থাকে, তোমরা কেটে দেখবে সাদা কালারের বেলুনের মতো থাকে। তো আমি এটা ছবিটা আঁকবো আর তোমাদের একটু বোঝাবো। এরকম দুটো খোলা খোলা অংশ থাকে, একটা সামনে খোলা অংশ থাকে, একটা অগ্রপ্রকোষ্ঠ বলে, আর শেষ অংশটাকে পশ্চাৎ প্রকোষ্ঠ বলে। এটা বলার কিছু নেই। তো অগ্রপ্রকোষ্ঠের মধ্যে এক ধরনের গ্রন্থি পাওয়া যায়, সেই গ্রন্থিটা হচ্ছে রেড গ্রন্থি। সেই রেড গ্রন্থিটার মধ্যে অনেক অক্সিজেন তৈরি করে, ঠিক আছে? এর মধ্যে প্রচুর অক্সিজেন তৈরি করে। আর যখনই সেটা অক্সিজেন তৈরি করে তখন সেটা বেলুনের মতো ফুলে যায়। বেলুনের মতো ফুলে গেলে মাছটা হালকা হয়ে যায়। মাছটা হালকা হয়ে গেলে নিচে বা উপরে জল আছে সব দিকে, জলটা ওই ফাঁকা জায়গাটায় আপেক্ষিক গুরুত্বটাকে ভরাট করার জন্য তারা উপরে ঠেলতে শুরু করে। যখনই ঠেলতে শুরু করে সেটা মাছটা আস্তে আস্তে উপরের দিকে ভেসে যায়। একইভাবে যখন মাছটা ডুবতে চাইবে তখন সেই গ্যাসটাকে ও এখানে একটা রক্তচালিকা আছে পশ্চাৎ প্রকোষ্ঠে, তার নাম হচ্ছে রেটিয়া মেরিবিলিয়া, ঠিক আছে? কোথাও মেরিবিলিয়াও লেখা আছে। তো সেই রক্তজালকটা শোষণ করে নেয় ওই গ্যাসটাকে, অক্সিজেন গ্যাসটাকে শোষণ করে এটা আস্তে আস্তে চুপসে যাবে। চুপসে গেলে তখন সেটা আবার একই রকম আপেক্ষিক গুরুত্ব হয়ে যাবে, ফলে সেটা যেখানে ছিল সেখানে অর্থাৎ সেটা ডুবে যাবে। তো এইভাবে মাছটা সাধারণত উপরের দিকে ওঠে, নিচের দিকে নামে, অর্থাৎ মাছের গতি পরিবর্তনের জন্য খুবই গুরুত্বপূর্ণ পটকার কাজ। পটকা যে আরেকটা কাজ বলতে পারো, তাহলে পটকা সাধারণত তার শ্বসনেও হেল্প করে, কারণ অক্সিজেন গ্যাস তৈরি করছে। তাহলে এইভাবে দুটো গুরুত্ব তুমি বলতে পারো। তোমাদের আমি সাধারণত যতটা পারি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। যদি বিস্তারিত জানতে চাও তোমরা বইটাকে আরও খুঁটিয়ে পড়বে, আরও জানতে পারবে। তো ক্যাকটাস হচ্ছে যেটাকে প্রিকলি পিয়ার বলে। ক্যাকটাস সাধারণত জেরোফাইট উদ্ভিদ বলে। জেরোফাইট মানে সেটা সাধারণত মরুভূমিতে জন্মায় বলে জেরোফাইট বলা হয়। তো ক্যাকটাসের মেন বৈশিষ্ট্য কী কী আছে? ক্যাকটাসের তো অনেক বৈশিষ্ট্য আছে, কিন্তু ওটা সাধারণত মরুভূমিতে বাঁচার জন্যই কেন কী কী পরিবর্তন হয় সেটা আমাদের জানতে হবে। যদি আম গাছ আর ক্যাকটাসকে পাশাপাশি রাখি তাহলে আমরা দেখে বুঝতে পারি যে মরুভূমিতে ক্যাকটাস সার্ভাইভ করে যাবে, কিন্তু আম গাছ পারবে না। তার কারণ কী কী? ক্যাকটাসের ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে এর পাতা। যে কোনো জেরোফাইটের বৈশিষ্ট্য হচ্ছে তার পাতা কী রকম হয়? পাতা সাধারণত খুব ছোট ছোট হয়, বেশি বড় হয় না। বেশি বড় হলে কী হবে? তুমি জানো যে যত বেশি বড় হবে পার্শ্ব উঁচু তত বেশি হবে, তত জল বেরিয়ে যাবে। এদের একটাই মেন কাজ মনে রাখবে, জেরোফাইটের একটা মেন কাজ, সেটা হচ্ছে জলকে সাধারণত বেরোতে দেবে না। কেন জলকে যদি বেরিয়ে যায় তাহলে ওরা আর বেঁচে থাকবে না, কারণ জল খুবই কষ্ট করে এখানে পাওয়া যায়। তোমরা জানো জলের অভাব আমাদের এখানেও বাড়ছে, কিন্তু ওখানে আরও বেশি। তাহলে পাতা সাধারণত ওরা কী করে? জলটাকে সঞ্চয় করে রাখে। এবার পাতা যদি বড় হয় তাহলে জলটা বেরিয়ে যাবে, ওর জন্য পাতাগুলো সাইজে ছোট হয়। আর পাতার ওপরে একটা মোমের লেয়ার থাকে, ঠিক আছে? কিউটিকল বলতে পারো, এটাকে কিউটিকল বলা হয়। পাতার মধ্যে কিউটিকল থাকে, আর পাতার মধ্যে একটাও আবরণ থাকে, সেটাকে মিউসিলেজ বলে, ঠিক আছে? দুটোই বলা যায়, দু রকমের স্তর থাকে, মিউসিলেজ। ওই জন্য পাতাটা চকচকে হয়, অর্থাৎ জলটা বেরোতে পারে না, একটা আস্তরণ তৈরি করে। কিন্তু ভালো করে খেয়াল করবে, প্রিকলি পেয়ার বা তোমার ফোন যেটাকে বলছে আমরা ক্যাকটাসের পাতাই থাকে না। তো যেগুলো দেখতে পারো ওইগুলো সেগুলো পাতা না, সেগুলো হচ্ছে কাণ্ড। এবার চলেছে কাণ্ডের বৈশিষ্ট্য। কাণ্ড তোমরা ফার্স্টে বুঝতে পেরেছো, কাণ্ডের মধ্যে কোনো তো পাতা উৎপন্ন হচ্ছে না ক্যাকটাসের, আর যদিও হয় সেগুলো খুব ছোটো ছোটো হয়।
তো কাণ্ড তাহলে পাতার কাজটা করে, কারণ পাতা তো হয়ই না আমাদের ক্যাকটাসে, তাহলে পাতার কাজটা কে করবে? কাণ্ড করবে। তাহলে কাণ্ড সবুজ হয় এর জন্য। তোমরা আম জাম গাছে দেখবে কাণ্ড হয় ব্রাউন কালারে, কিন্তু কাণ্ড হয় এদের সবুজ কালারে, কেন এটাই খাদ্য তৈরি করে। আর এগুলো খুব রসালো হয়, ঠিক পাতার যেটা বৈশিষ্ট্য থাকা উচিত, কিন্তু এগুলো মিউসিলেজ বা কিউটিকল দিয়ে আবৃত থাকে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে কাণ্ডগুলো হচ্ছে তোমার সবুজ রসালো, আর পাতাগুলো ছোট হয়, কিউটিকল হয়, এবং প্রায় কোনো কোনো গাছের ক্ষেত্রে থাকেই না, যেমন ক্যাকটাসের ক্ষেত্রে থাকে। আর এগুলো মিউসিলেজ দ্বারা আবৃত থাকে। এই কাণ্ডগুলোকে বলা হয় পর্ণকাণ্ড। এবার ক্যাকটাসের ক্ষেত্রে পর্ণকাণ্ড দেখা যায়, কারণ বাকি যেসব বাবলা গাছ আছে, কুল গাছ আছে, এগুলোর ক্ষেত্রে কাণ্ডগুলো পর্ণকাণ্ড হয় না, কারণ তাদের অন্যান্য পাতা, ছোট ছোট পাতা থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মূল। তো বুঝতে পারছো, জল এদের তৈরি কষ্ট করতে হয়, মানে অনেক কষ্ট করতে হয় জল পেতে গেলে, ওই জন্য এদের মূলগুলো খুবই উন্নত হয়, খুবই লম্বা হয়, এদের মূল রং খুবই অ্যাডভান্স প্রকৃতির হয়। মানে আমি সেটা কথা বলছি, এটা খুব উন্নত প্রকৃতির হয়। ঠিক আছে, তাহলে এবার বলো কোন বৈশিষ্ট্যগুলো আমার ওখানে মরুভূমিতে থাকতে সাহায্য করবে? সব কটাই মরুভূমিতে থাকতে সাহায্য করবে। তাই তোমাদের দুটো প্রশ্ন আছে, একটা আছে তোমার ক্যাকটাসে কী কী বৈশিষ্ট্য আছে, উদ্ভিদগত বৈশিষ্ট্য, তুমি সব লিখতে পারো এগুলো। যদি বলে মরুভূমিতে বাঁচিয়ে থাকার জন্য বা জল সংরক্ষণ করার জন্য কোন বৈশিষ্ট্য দরকার, তুমি এই মূলটা বাদ দিয়ে বাকি সবগুলো বলতে পারো। কেন, মূলটা তো গাছের সঞ্চয় করে না, সংরক্ষণ তো করে না। ঠিক আছে, তো জেরোফাইট আমাদের আলোচনা করা হয়ে গেল। যতটা সহজভাবে বললাম ততটাভাবে সহজভাবে ওরা কাজটা করে না। তো নেক্সট সাবজেক্ট হচ্ছে পায়রা। পায়রা তোমরা দেখেছো, তো পায়রার মেন বৈশিষ্ট্য হচ্ছে ওড়ার ক্ষেত্রে ওরা সাধারণত অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা ওঠে। যদি তোমরা রেকর্ডও দিয়ে দেখো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে, তো পায়রা সবচেয়ে বেশি করে উঠতে পারে। ঠিক আছে, তো তার কারণ হচ্ছে কি, পায়রার মধ্যে অনেক বায়ুথলি থাকে। ঠিক আছে, বায়ুথলি, তো বায়ুথলি ওদের টোটাল 9টা মেন বায়ুথলি থাকে, আর 4টে এক্সট্রা ছোট বায়ুথলি থাকে। তোমরা একটা ছবি দেখিয়েছো, ওর মধ্যে বায়ুথলিগুলো দেখতে পাবে যে 4টে না 8টা দেখা যাচ্ছে, কিন্তু একটা হচ্ছে ওর পিছনের দিকে থাকে, যেমন উল্টো দিকে থাকে। আমার যেন মাথার চুল পিছনে দেখা যাচ্ছে না, ওরকম ওদের একটা পিছনের দিকে থাকে। ঠিক আছে, টোটাল 9টা বায়ুথলি থাকে। তো এর কাজ কি? এর কাজ বুঝতে পারছো, বায়ুথলি অর্থাৎ সেই বায়ুটাকে সঞ্চয় করে রাখবে। মানে কেন সঞ্চয় করবে, তোমরা বুঝতে পারছো যে উঠতে গেলে প্রচুর অক্সিজেন দরকার, আর যে উপরের লেভেলে থাকে সেখানে অক্সিজেন অতভাবে সঞ্চয় করা যায় না, কারণ নিঃশ্বাস নেবে নাকি উড়বে, সরি প্রশ্বাস নেবে, নিঃশ্বাস তো যেটা বেরিয়ে যায়, সেটার জন্য ওদের আগে থেকে সঞ্চয় করে রাখতে হয়। ঠিক আছে, আর সাধারণত এটা তোমার ফুসফুসের হেল্প করে। ঠিক আছে, তো 9টা বায়ুথলি থাকে। এবার যদি বলে কি ওড়ার ক্ষেত্রে এরা কি কাজে লাগে, বা উঠতে গেলে এদের কি কি লাগে, শুধু বায়ুথলি থাকলেই হবে না, বায়ুথলি তো অক্সিজেনটাকে নিয়ে যাচ্ছে, কিন্তু ওড়ার জন্য এদের অনেক কিছু আছে। তো ওড়ার জন্য এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহের গঠন। তার দেহের শেপটা অনেকটা এরকম হয়, অর্থাৎ মাকু আকৃতির হয়, মাছের মতো। মাছ যেরকম জল ছিটতে পারে সহজে, তো এদেরও হাওয়াটাকে ছিটতে সাহায্য করে, মাকু আকৃতির। ঠিক আছে, এবার এদের হাড়ের বৈশিষ্ট্যটা খুব উন্নত। যদি বলতে পারে ওড়ার জন্য কি কি অভিযোগ হয়, তাহলে হাড়ের কথাটা অবশ্যই বলবে। কেন, হাড় ওদের ফাঁপা হয়। তোমরা দেখবে, তোমরা যখন মুরগির মাংস খেয়েছো, কামড়েছো, হাড় ভিতরে ভিতরে ফাঁপা থাকে, প্রচুর ফাঁপা থাকে। ওদের আরও হালকা থাকে। ঠিক আছে, তো ফাঁপা থাকে মানে ওজনটা হালকা করে, আর কিছুই না। আর একটা বৈশিষ্ট্য আছে এদের, এদের উড্ডয়ন পেশি আছে, পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, কোরাপোক পাকিয়ালিস, এদের খুবই হেল্প করে। ঠিক আছে, আর একটা কি হচ্ছে, এদের মেন বৈশিষ্ট্য হচ্ছে এদের অনেক কিছু নেই। ঠিক আছে, অনেক কিছু অ্যাবসেন্স আছে, যেমন ডান ডিম্বাশয়, ডান ডিম্বথলি, দাঁত। ঠিক আছে, দাঁতের বদলে চঞ্চু পড়েছে না, তো এগুলো ওদের অনেক নেই বলে ওদের অনেক কিছু হালকা হয়ে গেছে। যেগুলো দুটো থাকলে বা একটা থাকলেও চলে যাবে, সেগুলো ওদের নেই। যেমন ডান ডিম্বাশয়, ডান ডিম্বথলি, এগুলো একটা আছে। ঠিক আছে, বা নেই, এগুলো এদের প্রয়োজন নেই এদের, ফলে ওজনটাকে অনেক হালকা করেছে। তো ওজন হালকা করার জন্য অনেক কিছু চেষ্টা করেছে, তার একটা কারণ হচ্ছে উদ্ভিদ যাতে বেশি ফুল পায়। ঠিক আছে,
এদের আবার পেকাইটিন নামক একটা তোমার রঞ্জক থাকে চোখের, যেটা দূরের জিনিসকে সহজে দেখতে পারে, অর্থাৎ শিকার করতে সাহায্য হয়। তো এইসব বৈশিষ্ট্যগুলো ওড়ার জন্য ওদের কাজে লেগেছে। আরও বৈশিষ্ট্য আছে, তোমরা আমি আবার বলছি বইটাকে ভালো করে পড়ার আর কিছু জানতে পারবে। তো সুন্দর তো সুন্দরী হচ্ছে একটা গাছ, যেটাকে তোমরা সুন্দরবনে দেখতে পারবে, ম্যানগ্রোভ জাতীয় অরণ্যতে দেখতে পারবে। সো সুন্দরী গাছের মেন বৈশিষ্ট্য 3টে আছে, আরও বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। এটাকে হাইড্রোফাইট বলা হয়, জলের মধ্যে উদ্ভিদ বলে। তো সুন্দরী গাছের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের শ্বাসমূল বা নিউম্যাটোপোরা। আচ্ছা, এদের শ্বাসমূলটা কি? শ্বাসমূল হচ্ছে এমন একটা মূল যেটা ওর থেকে শ্বাস অর্থাৎ অক্সিজেন নিতে পারে, ঠিক আছে। তো অক্সিজেন বা জল নিতে পারে, ঠিক আছে। তো এটা কেন অক্সিজেন জল নেবে, তাও আবার বায়ুমণ্ডল থেকে? তাহলে শ্বাসমূলের কাজ হচ্ছে বায়ুমণ্ডল থেকে সরাসরি অক্সিজেন বা জলটাকে গ্রহণ করবে, ঠিক আছে। তো কেন ওদের প্রয়োজন পড়ছে সরাসরি বায়ু থেকে আমাদের মতো অক্সিজেন বা জল নিতে? তার কারণ হচ্ছে এরা যেখানে জন্মায় সেখানে মাটিটা খুবই লবণাক্ত হয়, এতই মানে পিএইচ মাত্রা এতই কম বা মানে এতই পার্থক্য হয় যে ওখানে কোনো গাছ বাঁচতে পারে না। আর সমুদ্রের জল তো প্রতিনিয়ত ঢুকছে, ঠিক আছে, ফলে নোনা জল হয়ে যায়। ওই জন্য এই মাটিটাকে শারীরবৃত্তীয় মৃত্তিকা বলে, ঠিক আছে। তো সেখানে বাঁচার জন্য এরা একটা নতুন মূল আবিষ্কার করেছে, সেই মূলটা দিয়ে ওরা সেই মূলটা মাটিতে ভেদ করে কিন্তু প্রায় উপরে উঠে যায়। যদি আমি ছবিতে দেখায়, ধরে নাও এটা হচ্ছে এটা গাছের মূল, ঠিক আছে। গাছের মূলটা এখান থেকে ঢুকে গিয়ে আবার মাটির ভেদ করে উপরের দিকে উঠে গেল, উঠে এখান থেকে জলীয় বাষ্প মানে H2O সংগ্রহ করে, যাতে ওরা বেঁচে থাকতে পারে, ঠিক আছে। এই ধরনের শ্বাসমূল দেখা যায়। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি ঠেস মূল। ঠেস মূল হচ্ছে কি, দেখবে জোয়ারের জল ধাক্কা মারে গাছ ভেঙে গুড়িয়ে যায়, কিন্তু ওদের গাছের পিছনে একটা করে ঠেস থাকে, যেমন আমাদের যে কোনো কিছু ফার্নিচারের ক্ষেত্রে একটা ঠেস দেওয়া হয়, তারপরে ঠাকুরের ক্ষেত্রে পিছনে ঠেস দেওয়া হয়, ঠেকান যেটাকে বলে। তো ওই ঠেসটা দেওয়া হয়। ধরুন একটা গাছ আছে, গাছের এখানে জল আসছে, গাছটা এখানে ভেঙে যাবে, তো কী করছে এখান থেকে একটা তক্তা বেরিয়ে যায়, তক্তার মতো অনেক সাপোর্টের মূল বেরিয়ে যায়, এই মূলগুলোকে সাপোর্ট করে, ফলে ধাক্কা লাগবে ওটা ভাঙবে। এই ধরনের মূলকে ঠেস মূল বলে। এটা সুন্দরী গাছে দেখা যায়, আর কিয়া গাছেও দেখা যায়। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম। তোমাদের কিছু কিছু বইতে হয়তো দেওয়াই নেই, লেখাই নেই। তো ব্যাপারটা কি হচ্ছে, জরায়ুজ মানে বুঝতে পারছো, যেটা হচ্ছে যেখানে তোমার যে কোনো মায়ের ক্ষেত্রে যেখান থেকে তোমার প্রথমে বাচ্চাটা বেঁচে যেই নালী থেকে বেরিয়ে যায় তাকে জরায়ু বলা হয়, ঠিক আছে। তো জরায়ু গাছের ক্ষেত্রেও হয় না, কিন্তু কীভাবে জরায়ুজ বলা হচ্ছে দেখো। ধরুন এটা একটা সুন্দরী গাছের নিচে মাটি আছে, যেটা শারীরবৃত্তীয় মৃত্তিকা, এর মধ্যে বীজ পড়লে অঙ্কুরোদ্গম হবে না, সে মারা যাবে, বা সেটা অঙ্কুরোদ্গম হবে না, মানে সে বাঁচবে না। এরা কি করে, এরা গাছের কাণ্ডের মধ্যে যেই ফলগুলো জন্মায় সেই ফলগুলোর বীজগুলো সেখানেই অঙ্কুরিত হয়ে যায়, অর্থাৎ এখানে ফলটা এখানে ছোটো ছোটো চারা গাছ তৈরি করে নেয়, ঠিক আছে। এবার এই চারা গাছটা আস্তে আস্তে নিচে পড়ে যায়, উপর থেকে পড়ে আটকে যায়, পড়ে গেলে তারপরে সে এবার পূর্ণ গাছ হয়ে গেছে, এবার সে এখান থেকে বাঁচতে পারে। অর্থাৎ এই বৈশিষ্ট্যকে বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম। এটা খুবই ইউনিক একটা ফিচার, ঠিক আছে। তো এই 3টে বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এদেরকে বাঁচিয়ে রেখেছে। এই বৈশিষ্ট্য না থাকলে তারা সার্ভাইভ করতে পারতো না, কোনোভাবে পারতো না। এবার চলে যাচ্ছি উটের ক্ষেত্রে, ঠিক আছে। উট, তো আমি যখন পড়েছিলাম তখন উটের বৈশিষ্ট্য জানিনি, কিন্তু এখন পড়ে প্রায় অবাক হয়ে গেছে যে এত বৈশিষ্ট্য থাকতে পারে একটা উটের ক্ষেত্রে। উটও তোমরা যে মরুভূমির জাহাজ বলা হয়, কেন মরুভূমিতে ও ছাড়া কোনো কিছুর উপরে যাওয়া যায় না, বাহক হিসেবে ব্যবহার করা যায় না। তো এর কাজ কি, এরাও জলটাকে সঞ্চয় করে রাখে। এবার জল সঞ্চয় করার অনেক পদ্ধতি আছে। তো এরা এদের পিঠে যে পুজো থাকে, সেই পুজোর মধ্যে ওরা জল রাখে না, ওরা চর্বি রাখে। চর্বি কেন রাখে, 100 গ্রাম যদি জল রাখি যতটা জায়গা লাগবে, 100 গ্রাম চর্বি রাখলেও ততটাই জায়গা লাগবে, কিন্তু 100 গ্রাম চর্বি থেকে আমরা 110 গ্রাম জল পাবো, অর্থাৎ 10 গ্রাম এক্সট্রা জল পাবো।
তাহলে ওরা সেই জন্য চর্বি জমিয়ে রাখে পিঠের পুজোর মধ্যে, ঠিক আছে। এক হচ্ছে পুঁজ, দুই হচ্ছে ওরা যে মূত্র পরিত্যাগ করে সেটা খুবই ঘন হয়, কেন জলটাকে সঞ্চয় করে না, ঠিক আছে, জলটাকে সঞ্চয় করে রাখে, মানে গাঢ় মূত্র বা মল যেটাকে বলো। তিন, তো কেন এরা গাঢ় মূত্র তৈরি করে, কারণ এদের হেনরির লুপ যেটা থাকে, আমরা জানি যে নেফ্রনের একটা অংশ আছে বাঁকানো ইউ এর মতো, তো ওটা সাধারণত জলটাকে যেই জলগুলো দরকার থাকে না সেগুলোকে ওরা ফেলে দেয়, আর যেগুলো দরকার থাকে সেগুলো সঞ্চয় করে নেয়। এদের হেনরি লুপগুলো খুব বড় হয়, ফলে যেই জলগুলো ফেলে দিচ্ছিল সেখান থেকেও হেনরি লুপ কিছুটা জল নিয়ে নিচ্ছে। হেনরি লুপ খুবই বড় হয়, ফলে অতিরিক্ত জলটাকে সঞ্চয় করে নিচ্ছে। চার, এরকম নিঃশ্বাস প্রশ্নে নেয় তখন আমাদের দেখো নিঃশ্বাস নিলে অনেক গরম হাওয়া বেরিয়ে যাচ্ছে, এদের নাসাপথ এতই সরু যে ওখান থেকে গরম হাওয়াটা বেরোতে বেরোতে ঠান্ডা হয়ে যায়। কি নতুন বৈশিষ্ট্য, ঠিক আছে। আর 5 নম্বর বৈশিষ্ট্য এদের নিউক্লিয়াস। এদের নিউক্লিয়াস, আমাদের রক্তকণিকা নিউক্লিয়াস থাকে, কিন্তু এদের থাকে, কারণ এটা নিউক্লিয়াসের মধ্যে জল জমিয়ে রাখে, তাই নিউক্লিয়াসগুলো সাইজে বড় হয়, গোলাকার হয়। তুমি অনেক শর্ট কোশ্চেনও পাবে। তো এরা কাজ কি, যখন এদের জলের প্রয়োজন থাকে তখন এই নিউক্লিয়াসটা ফেটে যায়, হিমোলাইসিস বলে, জলটাকে বেরিয়ে যায়। যখন লাগে না তখন সেটাকে হিমোলাইসিসের উল্টো পদ্ধতির সাহায্যে সে নিউক্লিয়াসের মধ্যে জলটাকে সঞ্চয় করে রাখে, ঠিক আছে। তো এই বৈশিষ্ট্যের সাহায্যে ওরা সার্ভাইভ করে। তো হচ্ছে সিম্পাঞ্জি বলার কিছু নেই। সিম্পাঞ্জিরা নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য কিছু কিছু কার্যকলাপ বানিয়েছে, ঠিক আছে, কিছু কিছু আবার নকলও করেছে, নকল করেছে। যেমন আমরা হাতুড়ি দিয়ে কিছু ভাঙি, ওরাও সেরকম ভারী কিছু পাথর দিয়ে নারকোলের বা তোমার বাদামের কৌটো ভাঙে। তারপরে আমরা এরকম কান খুঁজনির সাহায্যে কিছু বার করে দিই, ঠিক আছে। ওরাও কি করে, ওরাও একটা সরু কাঠি দিয়ে উই পোকা টিভিতে ঢুকিয়ে স্ট্রয়ের মতো করে খায় বা টেনে ধরে খায়। আবার কিছু কিছু গাছের নকল করে আমাদের গাছের ভেষজ জ্ঞানটাকে ওরা আমাদের কাছ থেকে শিখেছে, ঠিক আছে। এরকম অনেক কটা বৈশিষ্ট্যরা আমাদের কাছ থেকে নিয়েছে। তারপরে চলে আসি লাস্ট হচ্ছে মৌমাছি। তো মৌমাছির ক্ষেত্রে মৌমাছিরা কী করেছে, মৌমাছিরা যখনই কাছে যদি কোথাও মৌচাক দেখতে পারে বা ফুল দেখতে পারে তখন তারা একটা ডান্স করে, মানে একটা না ডান্স না, জাস্ট খালি ওরা নিজেদের ওরাটাকে চেঞ্জ করে দেয়। ওরা যখন এমনি স্টেট ওড়ে তখন স্টেট ওড়ে না, তখন তারা এরকমভাবে উঠতে থাকে, এরকমভাবে অর্থাৎ এরকমভাবে উঠতে থাকে, ঠিক আছে। উপর নিচে উলম্ব নৃত্য যেটাকে বলে, ঠিক আছে, এটাকে বলা হয় ওয়াক্টের নৃত্য, ঠিক আছে। যদি তুমি এটা ভালো করে দেখো, এরা এরকমভাবে ওড়ে না, ঠিক এরকমভাবে, অর্থাৎ একবার উল্ট আটের মতো বলতে পারো বা ঝিয়ের মতো বলতে পারো, এই ধরনের বলে ওয়াক্টের নৃত্য। এই ওয়াক্টের নৃত্য করার মানে হচ্ছে কি, এরা 100 মিটারের মধ্যে কাছাকাছি একটা কোনো মৌচাক বা ফুলের সন্ধান পেয়ে গেছে। যদি খুব দূরে থাকে বা চোখে দেখা যাচ্ছে ওদের, তখন তারা সার্কুলার অর্থাৎ গোলাকার নৃত্য বা চক্রাকার নৃত্য করে, ফলে তারা বন্ধুরা বুঝতে পেরে যায় যে মৌচাকটা কোথায় আছে। তো বলতে গেলে আমরা মোটামুটি অ্যাডাপ্টেশনের যা যা বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা শেষ করে ফেলেছি। তোমাদের অবশ্যই ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করো, বন্ধুকে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আমরা বাকি ভিডিও তোমরা মিস না করো। আর আমাদের ইউটিউবে মানে আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, নতুন খুলেছি, তোমরা ওখানে জয়েন করো। তোমাদের কোনো প্রশ্ন তাহলে আমাকে কমেন্ট করো নিচে, আমি তোমাকে অবশ্যই জবাব দেবো। দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, আর মাস্ক আর স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করো। তোমার দিনটা শুভ হোক। ধন্যবাদ।